ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমাদের সিসিএফএস সেমিস্টার 2 এর এইসি সাবজেক্টের লাস্ট চ্যাপ্টার, তাই তো? হ্যাঁ, রাজা রামমোহন রায় আজকে আমরা পড়ব, রিটেন বাই রবীন্দ্রনাথ ঠাকুর। তো সিম্পলি টেক্সটটাতে কি বলতে চাইছে না, টেক্সটটাতে বলতে চাইছে রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায়কে কোন দৃষ্টিতে দেখেছেন। এমন নয় যে রাজা রামমোহন রায় আর রবীন্দ্রনাথ ঠাকুর একই এরার, এটা কিন্তু নয়, অনেক আগের। রাজা রামমোহন রায় যখন মারা যান তখন রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু জন্ম নেননি। তাও যখন রাজা রামমোহন রায়ের মৃত্যুর 100 বছর হয় তখন রবীন্দ্রনাথ ঠাকুর ভিভা ভারতী নিউজে 1933 সালে মার্চ মাসে রামমোহন রায়ের ওপর একটা ইসেস লেখেন, একটা প্রবন্ধ লেখেন এবং সেই প্রবন্ধটি তিনি পাবলিশ করেন। তো ওই যে প্রবন্ধটা তিনি লিখেছিলেন, আজকের আমাদের টেক্সটটা কিন্তু সেই প্রবন্ধটাই রয়েছে, আমাদের সিলেবাসে সেটাই রয়েছে, আমরা সেটাই পড়বো, লাইন বাই লাইন বুঝবো। তার আগে আমাদের দুটো মেন থিংস জানতে হবে। একটা হচ্ছে অ্যাবাউট দি অথর, রবীন্দ্রনাথ ট্যাগর, আর একটা হচ্ছে যার জন্য লেখা হয়েছে, রাজা রামমোহন রায়। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা কে না জানি, সবাই জানি, ছোটবেলা থেকেই বাংলা বইতে কোনো রাইটারের নাম থাকুক না থাকুক রবীন্দ্রনাথ ঠাকুরের নাম থাকবেই, তাই তো? তো মোটামুটি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে কিছু না বললেও আমাদের এই ভিডিওতে আমি বিশেষ করে রাজা রামমোহন রায়ের উপর একটু ফোকাস রাখছি। তো রাজা রামমোহন রায়ের কিন্তু পুরো ডিটেলসও লাগবে না, যেটা লাগবে আমি সেটাই বলার চেষ্টা করব। আশা করি সিম্পলি ভাবে সহজ সরল বাংলায় আমি তোমাদের বোঝাতে পারবো। তো আমরা বেশি লেট করবো না। রাজা রামমোহন রায় যখন 100 বছর হয়, মৃত্যুর যখন 100 বছর হয়, কারণ উনি 61 বছর বয়সে মারা গেছেন, তখন ওনার স্মৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুর এই টেক্সটটা লিখেছিলেন। এই টেক্সটের পেছনে ব্যাকগ্রাউন্ডও আছে অবশ্য। রাজা রামমোহন রায় এমনি তো ফেমাস সোশ্যাল রিফর্মার আর ব্রাহ্ম সভা গঠনের জন্য। সোশ্যাল রিফর্মার বলতে গেলে তিনি ধর্মের দিক থেকে অনেকটা জিনিস শোধরানোর চেষ্টা করেছেন, অনেকটা জিনিস তিনি ব্যক্তিগতভাবেও দেখেছেন। তার মধ্যে সতীদাহ প্রথা একটা মারাত্মক প্রথা তখন প্রচলিত ছিল। সেই সমাজে যখন আন্ডার দি ব্রিটিশ রুল, একই চাপ প্রেশার, তার উপর আমাদের দেশ ভারতীয়দের মাথায় এমন অনেক অমানবিক প্রথা মাথার মধ্যে ঢুকেছিল, যার ফলে আমরা নিজেদের এক্সিস্টেন্সই ভুলে যাচ্ছিলাম। আমরা জানতামই না আমাদের ভ্যালুটা কি। আমাদের একটা মারাত্মক প্রথার মধ্যে একটা ছিল সতীদাহ প্রথা। বিধবা স্ত্রীকে স্বামীর চিতায় জীবন্ত পুড়িয়ে মারাটাই হলো সতীদাহ প্রথা, বা ইংলিশে বলতে গেলে সতী, তাই তো? এরকম একটা যুগ যেখানে কারোর কোনো আপত্তি ছিল না এই প্রথার বিরুদ্ধে, একমাত্র রাজা রামমোহন রায়। তিনি অনেক রিকোয়েস্ট করে, অনেক প্রস্তাব করে লর্ড বেন্টিকের সহায়তায় 1828 কিংবা 29 সালে সতীদাহ প্রথা রদ করতে সমর্থ হন। কিন্তু তখন ওনার অনেক বিরোধিতা করার লোকের অভাব ছিল না, তখন ওনাকে কেউ বুঝতে পারেনি। কিন্তু মৃত্যু 100 বছর পর রবীন্দ্রনাথ ঠাকুর সেটা রিয়েলাইজ করতে পেরে ইসেতে লিখেছেন, তার প্রবন্ধতে তিনি ব্যাখ্যা করেছেন। রাজা রামমোহন রায় বিধবা বিবাহের সূত্রপাত করেন, তিনি লোকজনের মত এক করেন, অনেক লোককে সমমতে আনেন যে বিধবা বিবাহ অর্থাৎ যার স্বামী মারা গেছে তাদের আবার পুনরায় বিবাহ করার অধিকার দেওয়া। অবশ্য এর সাথে বিশেষ নাম জড়িয়ে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। উনি প্রথম নিজের পুত্রকে এক বিধবার সাথে বিয়ে দিয়ে এটাকে অনেক জনপ্রিয় করেন, এর সূত্রপাত করেন, এটা স্টার্ট করেন। আমরা জানি অনেকে, যারা হিস্ট্রি লাভার তারা আরো বেশি ভালো করে জানবে। তো যাই হোক, তারপর বাল্য বিবাহ কি না, বাল্য বিবাহ মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া। বহু বিবাহ, একটি পুরুষের 2 বা ততোধিক মেয়ের সাথে বিবাহ, এই সবই প্রথার তিনি আগেনস্টে ছিলেন, তিনি প্রতিবাদ করতেন এবং শেষ পর্যন্ত তিনি সতীদাহ প্রথা রদ করতে সমর্থ হন। অনেকটাই বাল্য বিবাহ কমে, এবং তখন না কমলেও আজ বর্তমানে ইন দ্য প্রেজেন্ট আমরা বুঝতে পারছি যে ওনার ভূমিকাটা কত বেশি ছিল। বেশি গল্পটা লম্বা করবো না, আমি এতটাই বলতে চাইবো, মেয়েরা পড়ানো তো দূরের কথা, পড়তেও পারতো না যদি রাজা রামমোহন রায় তখন
মেয়েদের অধিকারের জন্য না লড়াই করতেন। তো নারী শিক্ষার জন্য তিনি অনেক চেষ্টা করেন। তিনি বলতেন মেয়েরা শিক্ষিত হলে সমাজ শিক্ষিত হবে। তো রামমোহন রায়ের এই যে একটা রেয়ার পার্সোনালিটি, আমরা টেক্সটে আসছি, এরকম পার্সোনালিটি সেই যুগে কোনো লোকের ছিল না। আশা করছি কি বোঝাতে চাইছি তোমরা বুঝতে পারছো। তো বেশি লেট করব না, এবার আমরা টেক্সটের দিকে এগিয়ে যাব। ফার্স্ট প্যারাগ্রাফ থেকে স্টার্ট করা যায়। তাই বলে রাখি, খুব বড় একটা টেক্সট নয়, ছোটই আছে, তাই এর সাথে এমসিকিউ আমরা দিয়ে দেবো শেষের দিকে, তোমরা দেখতে থাকো। বলছে, it takes time to understand and appreciate any rare personality। বলছে কোনো দুর্লভ ব্যক্তিত্বকে, রেয়ার পার্সোনালিটি যেটা সহজে পাওয়া যায় না, কোনো রেয়ার পার্সোনালিটিকে বুঝতে এবং অ্যাপ্রিসিয়েট করতে, যথাযথ মূল্যায়ন করতে সময় লাগে। Who comes at an age when his country has lost itself। সেই ব্যক্তি এমন এক সময় আসেন যখন তার দেশ নিজেকেই হারিয়ে ফেলছে, and contradicts its own majesty, এবং নিজেরই সত্তার বিরোধিতা করছে। His voice sound painfully despondent only because, বলছে তার যে গলার আওয়াজ, সুর, সেটা লোকেদের কাছে বেমানান এবং বেদনাদায়ক হয়ে উঠেছে, কারণ the people have allowed the strings of their own instrument to slacken। কারণ পিপলরা, লোকজনেরা, মাথার যে সুরের তারগুলো হয় সেগুলো ঢিলে করে ফেলেছে, স্ল্যাক করে ফেলেছে, and fail to make them harmonize with the music of truth, এবং নিজেদেরকে তা সেজন্যই সত্যের সুরের সাথে হারমোনাইজ করতে পারছে না, মেলাতে পারছে না, which once originated in the sublime height of their nature। অথচ এই যে সত্যের সুরটা একদা একসময় তাদেরই উচ্চ আকাঙ্ক্ষা এবং উচ্চ নেচার থেকে এসেছিল, তাদের বৈশিষ্ট্য থেকেই সেই সত্যের সূত্রপাত, অরিজিনটা সেখানেই আছে। অথচ তারা ভুলে গেছে। কেন ভুলে গেছে না, তারা ব্রিটিশ আন্ডারের রুলে তখন শোষিত হচ্ছে। তাছাড়া তাদের মাথায় অনেক রকমের কুসংস্কার ঢুকে যাওয়ার পর তারা নিজেদের আর অস্তিত্বটা খুঁজে পাচ্ছে না, এক্সিস্টেন্সটা তারা হারিয়ে ফেলছে। তারপর, রামমোহন রয় was one such man who had been rudely rejected by his country। বলছে রামমোহন রয় এমন একজন ব্যক্তি যাকে দেশ দ্বারা প্রত্যাখ্যান করা হয়েছিল অপমানজনকভাবে, which refused to be reminded of the responsibility of its great inheritance। গ্রেট ইনহেরিটেন্স এখানে মানে হচ্ছে অতীতের যে দায়িত্ব, অতীতের মহান যে অতীত, সেই অতীতের যে দায়িত্বটা, সেই দায়িত্বটা তারা কিন্তু কেউ মনে রাখতে রাজি ছিল না। রামমোহন রায় যে তাদের জন্য কি করেছেন সেগুলো তারা মনে রাখতে রাজি ছিল না, রিফিউজ করে দিত তারা। while clinging with dispirited infatuations to its degeneracy, বরং তারা নিজেদের পতনের দিকেই এগিয়ে যাচ্ছিল। অর্থাৎ সাপোজ ধরো সতীদাহ প্রথা যদি রামমোহন রায়ের কথা তারা শুরুতেই যদি শুনে নিত, তাহলে তারা অত মেয়ের মার্ডার করতো না। দ্যাট ইজ মার্ডার অবশ্য, যদি অন্য জায়গায় যাচ্ছি তাহলে আই এম রিয়েলি সরি। তো ওরকম করে মারা যেত না অত অসংখ্য মেয়েরা। বলছে দেশটা নিজের পতনের দিকেই গেছে যদি রাজা রামমোহন রায়কে তারা রিফিউজ করে, বা তার অতীতের যে রেসপন্সিবিলিটিগুলো ছিল তাকে মনে রাখা কিংবা তার দায়িত্বটা তারা কিন্তু পালন করেনি। বলছে বাট দ্য ওকেশন ওয়াজ আর্জেন্ট, কিন্তু সময়টা তো ছিল অত্যন্ত জরুরি। and therefore his appearance in the midst of an angry annoyance was inevitable। সেজন্যই এই মিস্ট অফ এংরি, অত্যন্ত ভয়ঙ্কর রাগেও ওনার আশাটা কিন্তু অপরিহার্য ছিল, ইনএভাইটেবল ছিল। হি কেম টু রিপ্রেজেন্ট দ্য চেঞ্জ অফ সিজন উইচ মাস্ট ফলো দ্য লং ইন্ডিজেন্স অফ ড্রট। বলছে তিনি এমন এক চেঞ্জ অফ সিজনের প্রতীক হয়ে এলেন যেটা আসে ড্রট অর্থাৎ খরার পর, and bring the wealth of shower which inspires in the heart of a parched up bareness a magnificence of life। বলছে তিনি এভাবে এসেছিলেন যেন তিনি শুষ্ক হৃদয়ে বৃষ্টি এনে সেগুলোকে সমৃদ্ধ করে তুলেছেন। অর্থাৎ খরার পর বৃষ্টি যে আমাদের কাছে কত ভ্যালুয়েবল জিনিস, সেরকমই ভ্যালুয়েবল জিনিস কিন্তু রাজা রামমোহন রয় ছিলেন। কারণ সেই সিচুয়েশনে রাজা রামমোহন রায়ের আগমন অনিবার্য ছিল, কারণ ওকেশনটা আর্জেন্ট ছিল, তাই তো।
বলছে ম্যাগনিফিসেন্স অফ লাইফ ইট সিমস লাইক আ বিউইল্ডারিং সারপ্রাইজ। বলছে ম্যাগনিফিসেন্স অফ লাইফ, জীবনের মহিমার কাছে বলছে ইট সিমস লাইক আ বিউইল্ডারিং সারপ্রাইজ, এটা ছিল এক আশ্চর্যজনক একটা ঘটনা। কেন? কারণ কোনো জিনিসের চেঞ্জেস করা হলে তার ইফেক্টটা সেই সময় না দেখা গেলেও কিছুক্ষণ পর বা কিছু এরার পর বা কিছু যুগের মানে বছরের পর তার ইফেক্টটা আমরা নিশ্চয়ই দেখতে পারবো, অবজার্ভ করতে পারবো। সেটাই বলছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্য। বলছে সাচ এ শিফটিং অফ সিনস, যে সিনের পরিবর্তন, দৃশ্যের পরিবর্তন, মানে এক সময় কি হতো একটু পরে যে আবার কি করে চেঞ্জ হয়ে গেল, হয় না রকম। অ্যান্ড ইটস ফুলনেস অফ মিনিং, বলছে এই যে দৃশ্যের পরিবর্তনটা ঘটলো আর এর এর যে পুরো মানেটা, বলছে মাস্ট ওয়ে টু বি আনফোল্ডেড, বলছে এটা তখনই আনফোল্ডেড হবে, তখনই ধরা পড়বে টিল দ্য হারভেস্ট রাইপেন্স অ্যান্ড দ্য রিপার্স নো লঙ্গার হেজিটেট টু অ্যাকনলেজ ইট। বলছে না যখন চাষিরা চাষ করবে, সরি যখন হারভেস্ট রাইপেন্স, যখন ফসল পাকবে, রাইপ মানে পাকা, অ্যান্ড দ্য রিপার্স যারা চাষ করে চাষিরা নো লঙ্গার হেসিটেট টু অ্যাকনলেজ ইট, এবং সেই যে ফলটা বা সেই শস্যটা তারা নিতে কোনো হেসিটেট করবে না, দ্বিধাবোধ করবে না, তখন তারা রিয়েলাইজ করবে যে রাজা রামমোহন রয় কি করে গেছিলেন। বলছে রামমোহন কেম টু হিজ কান্ট্রিমেন অ্যাজ আ আনওয়েলকাম অ্যাক্সিডেন্ট দ্যাট ইজ স্টুপেন্ডিয়াসলি আউট অফ প্রপোর্শন। বলছে রামমোহন রয় এর যে আগমনটা ছিল সেটা ছিল একটা আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত, আনওয়েলকাম একটা ঘটনা। তাহলে স্টুপেন্ডিয়াসলি আউট অফ প্রপোর্শন, যেটা ছিল আউট অফ প্রপোর্শন টু হিজ সারাউন্ডিংস, যেটা তার পারিপার্শ্বিকের তুলনায়, যে আশেপাশে যে পরিবেশ তার তুলনায় আউট অফ প্রপোর্শন, অনেক বড়। আশা করি বোঝা যাচ্ছে, মানে সেই যুগে কেউ ভাবতেও পারেনি যে সতীদাহ প্রথা রদ হবে, বাল্য বিবাহ চলে যাবে এই পৃথিবী থেকে। চলে যায়নি অবশ্য, অনেকটাই কমে গেছে। তাছাড়া বহু বিবাহটাও খুব একটা এখন অতটাও দেখা যায় না। তো সেই সময়ের যুগে কিন্তু সেটা আউট অফ প্রপোর্শন ছিল, কিন্তু এখন সেটা একটু মানে অ্যাকুরেট হচ্ছে, এখন সবকিছু একটু নর্মালের দিকে এগোচ্ছে। এগুলো রবীন্দ্রনাথ ঠাকুর সব ক্রেডিট দিয়েছেন একমাত্র রাজা রামমোহন রয়কে, অথচ আমরা তখন ওনাকে ওয়েলকাম করিনি, ওনাকে আমরা মানিনি, বুঝতেও চাইনি। তো রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন দেখা যাক। বলছে অ্যান্ড ইয়েট হি ওয়াজ দ্য ম্যান ফর হুম আওয়ার হিস্ট্রি হ্যাজ বিন ওয়াচিং থ্রু দ্য নাইট। বলছে তবুও তিনি সেই ব্যক্তি যার জন্য আমাদের ইতিহাস রাতভর অপেক্ষা করছিল। The man who was to represent in his life the complete significance of the spirit and mission of the land to which he belonged. না কি বলছে? বলছে the man who was to represent in his life, বলছে তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি যার মধ্যে থেকে প্রকাশ পেয়েছিল the complete significance of the spirit and mission of the land. বলছে তার যে দেশীয় আত্মা এবং দেশের যে সম্পূর্ণ উদ্দেশ্য, ওনার মধ্যে থেকে কিন্তু সেটা প্রকাশ পেয়েছিল। উইচ হি বিলং, যে দেশ থেকে তিনি বিলং করতেন। ইট ওয়াজ আ লোনলি লাইফ, এটা ছিল একাকী জীবন, বাট ইট হ্যাড ফর ইটস কমরেডস দ্য নোবেল পাথ সিকার্স। বলছে একাকী লাইফ হওয়া সত্ত্বেও ওনার বন্ধু বান্ধব, ওনার সঙ্গী কে ছিল না, নোবেল পাথ সিকার্স, সত্য সন্ধানকারীরা। এর আগে যারা হু প্রিসিডেড হিম ইন ইন্ডিয়া, যারা ভারতে এর আগে এসেছিল, অর্থাৎ সত্য সন্ধান করে যারা, তাকেই কিন্তু অনুসন্ধান বা ফলো, আমরা অনুসরণ ওনারই ফলো করেন করতেন রাজা রামমোহন রয়। ওনারাই মানে তারাই ছিল রাজা রামমোহন রায়ের কমরেডস, সঙ্গী। হুজ করেজ ওয়াজ সুপ্রিম ইন দেয়ার অ্যাডভেঞ্চার অফ ট্রুথ, তাদের যে সত্যের অ্যাডভেঞ্চার ছিল, সেই অ্যাডভেঞ্চারে তাদের সাহসটাই ছিল সুপ্রিম, প্রধান, তাই তো। তারপর কি বলছি না, বলছে ইট ইজ আ ম্যাটার অফ ইনফিনাইট ওয়ান্ডার, এটা এক অসীম আশ্চর্যের ঘটনা, দ্যাট অ্যাট অ্যান অবস্কিওর এজ অফ ন্যারো প্রভিন্সিয়ালিজম, বলছে একটা অজ্ঞতার যুগ, অবস্কিওর এজে এবং ন্যারো প্রভিন্সিয়ালিজম যুগ, অর্থাৎ সংকীর্ণ মনোভাব, যাদের মানে না ভাবনা চিন্তা খুব ছোট লোকের মতো, সেই যুগে রামমোহন শুড বি অ্যাবল টু ব্রিং অ্যাজ আ গিফট টু হিজ পিপল হু ডিড নট আন্ডারস্ট্যান্ড হিম। বলছে রামমোহন রায় তাদের উপহার দিতে পেরেছিলেন যারা রামমোহন রায়কে বুঝতোই না। দ্য মাইন্ড দ্যাট ইট ইজ জেনারাস, sympathy and understanding comprehending the best aspiration of the East and West.
না, রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন ওনার যে মনটা ছিল ওটা অনেকটাই উদার ছিল। সেই উদার মনটি খুব ভালোভাবে বুঝতে পারতো যে আমাদের দেশের পশ্চিম ভাগের লোকেদের এবং পূর্ব ভাগের লোকেদের মনের আকাঙ্ক্ষাগুলো তিনি সহজেই বুঝতে পারতেন। পূর্ব পশ্চিম দুটো ওয়ার্ড পাশাপাশি ইউজ করলে দুটো বিপরীত শব্দকে বোঝায়, অর্থাৎ এটার মধ্যে হোল জিনিসটাই চলে আসবে। হ্যাঁ, যেমন রাত দিন কাজ করা, এর মানে কিন্তু সারা দিনই কাজ করাকে বোঝায়। তার মানে পূর্ব পশ্চিমের ভাবনা চিন্তাকে তিনি আকাঙ্ক্ষাগুলো বুঝতে পারতেন। ইট ইস দ্যাট তিনি সবার আকাঙ্ক্ষাগুলো বুঝতে পারতেন। দ্য মাইন্ড দ্যাট ওপেন টু ইটস দ্য কনফ্লুয়েন্সেস অফ কালচার্স, বলছে যে সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো হয়, যে যে সাংস্কৃতিক মিলন স্থলগুলো হয় যেখানে সবাই একত্রিত হয়, তিনিও সেখানে থাকতেন এবং নিজের মনকে উন্মুক্ত করে রাখতেন, খোলা করে মানে খুলে রাখতেন, অর্থাৎ মনের মধ্যে কোনো রাখতেন না। কি বলেন, যেমন ন্যারো প্রভিন্সিয়ালিজমের মানে যেটা সংকীর্ণতা, ওনার মনের মধ্যে থাকতো না, কারণ ওনার মন তো ছিল উদার অ্যাকর্ডিং টু রবীন্দ্রনাথ ঠাকুর। বলছে অন হুইচ হ্যাভ এভার কাম সেলিং গ্রেট অ্যাপক্স অফ সিভিলাইজেশন, এবং ওনার মনের ওপর ভর করে কিন্তু অনেক মানে কি বলে সভ্যতা গড়ে উঠেছে, অনেক যুগেরই সভ্যতা গড়ে উঠেছে। ওনার মনটা এত পরিষ্কার ছিল, এত ভালো ছিল, উনি লোকেদের আকাঙ্ক্ষাগুলো এত ভালো বুঝতে পারতেন যে ওনার মানে ওনার যে পাওয়ারটা ছিল তার উপর বেস করে অনেকটা যুগের সভ্যতা গড়ে উঠেছিল। বলছে দ্য ভিশন অফ দ্য মডার্ন এজ উইথ ইটস মাল্টিটিউড অফ ক্লেমস অ্যান্ড অ্যাক্টিভিটিস সোন ক্লিয়ার বিফোর হিজ মাইন্ডস আই। বলছে আজকের যুগে যে আমাদের ক্লেমস গুলো রয়েছে, দাবিগুলো রয়েছে এবং আমাদের যে কাজকর্ম ছিল, তিনি তখন নিজের মনের চোখ থেকে অনুধাবন করতে পেরেছিলেন। He who truly introduced it to his country before that age itself completely found its own mind. আবার তিনি ছিলেন যে কিনা তার দেশকে যে যুগ আছে সেই দেশটা সেই যুগকে খুঁজে পায়নি, সেই দেশের খুঁজে পাওয়ার আগেই রামমোহন রায় সেই যুগটাকে খুঁজে পেতে সক্ষম হয়েছেন। অর্থাৎ এখানে বলতে চাইছি যে রামমোহন রয় তখন ভারতীয়দের মনে যে সংকীর্ণতা ছিল, যে ন্যারো প্রভিন্সিয়ালিজম ছিল, যেখানে সতীদাহ প্রথার মতো অমানবিক প্রথাকেও গুরুত্ব দেওয়া হতো, সেই যুগটা যে চেঞ্জও হতে পারবে, পরিবর্তনও হতে পারতো, সেটা তখন কেউ বোঝেনি। ব্যাস এটাই লাস্ট প্যারাগ্রাফ, আশা করি বুঝতে পারছো এতদূর। বলছে উই ইন ইন্ডিয়া, আমরা ভারতীয়রা হ্যাভ ওকেশনস টু ব্লেম আওয়ার ডেস্টিনি, আমরা প্রায় ভাগ্যকে কি করি না দোষ আরোপ করি, ডেস্টিনি করি। উই হ্যাভ রিজন টু ডিপ্লোর আওয়ার পাস্ট, আমাদের কাছে কারণ আছে পাস্টকে নিয়ে দুঃখ করার, অ্যান্ড ডিসপেয়ার অফ আওয়ার ফিউচার, এবং ভবিষ্যৎকে নিয়ে হতাশ হওয়ারও আমাদের কিন্তু কারণ আছে। বাট অ্যাট দ্য সেম টাইম, কিন্তু সেই একই সময় উই হ্যাভ দ্য রাইট টু হোপ, কিন্তু আমাদের আশা রাখার অধিকারও আছে ফর দ্য বেস্ট, একদম সর্বোচ্চ ভালো, তাকে বলা হয় বেস্ট। When we know that রামমোহন has been born to us, যখন আমরা এটা জানি যে রামমোহন রয় আমাদের জন্য জন্মেছেন, such a marvelous fact has to be fully realized by us through series of years, এরকম একটা অসাধারণ সত্য যে রাজা রামমোহন রায় আমাদের জন্য জন্মেছেন এবং আমরা এর জন্য আশাবাদী হতে পারি, এই যে ফ্যাক্টটা, এই যে মার্ভেলিয়াস ফ্যাক্টটা, তখন আমরা আমাদের বুঝতে কিন্তু এটা ধাপে ধাপে আমাদের বুঝতে হবে, আমাদের পুরোপুরি রিয়েলাইজ করতে হবে। And great as is the glory that it carries in itself, great will be our shame in proportion. কি বলছে great as is the glory, বলছে এটা মহান একটা গৌরবের ব্যাপার হবে। সিমিলারলি দ্যাট ইজ ক্যারিজ ইটসেলফ, এটা আবার একইভাবে এটা লজ্জার ব্যাপার হবে। বলছে গ্রেট উইল বি আওয়ার শেম, মানে যেভাবে আমাদের গৌরবের ব্যাপার হবে আর তেমনই আমাদের লজ্জার ব্যাপারও হবে if we fail in the least to offer him our best recognition even after a century of his death. বলছে আজ মৃত্যুর 100 বছর পরও যদি আমরা রাজা রামমোহন রায়কে তার যথাযথ প্রাপ্য সম্মান মর্যাদা না দিই, তাহলে সেটা কিন্তু আমাদের জন্য খুবই একটা লজ্জার ব্যাপার হবে। রাজা রামমোহন রয় আমাদের জন্য জন্মেছেন, এটা আমাদের খুবই গৌরবের ব্যাপার। সিমিলারলি একই সাথে এর আবার নেগেটিভ পয়েন্টও আছে। আমরা লজ্জিত হব কেন না, 100 বছর হয়ে গেল অথচ আমরা রাজা রামমোহন রায়কে ওনার ক্রেডিট দিতে শিখলাম না, ওনার কি অবদান সেটা জানলামই না, সেটা আমাদের জন্য খুবই লজ্জার ব্যাপার। Let us be worthy to own him by capacity to understand him and willingness to dedicate to him our
proud homage of gratitude. বলছে আসো এবার আমরা রাজা রামমোহন রয়কে বোঝার মাধ্যমে তার যোগ্য হই, and willingness to dedicate to him our proud homage of gratitude, এবং আমাদের যে কৃতজ্ঞতা আমরা তাকে কৃতজ্ঞতা জানাই, আমাদের শ্রদ্ধার আসনে বসাই, তাকে শ্রদ্ধা সহ কৃতজ্ঞতা জানাই। For a long time we have kept him aloof from as an alien. বলছি অনেক সময় ধরে আমরা তাকে একঘেয়ে করে রেখেছি, আলাদা করে রেখেছি, যেন উনি কোনো একটা এলিয়েন, কোনো আকাশ থেকে পড়া কোনো এক জন্তু। And thus proved ourselves, এবং এটাই প্রুভ করলো আমাদেরকে for ourselves small, আমাদের ছোট প্রমাণ করলো। But the opportunity has come today, কিন্তু আজ সুযোগ এসেছে যখন, when we can show that, যখন আমরা দেখাতে পারি, আমরা বোঝাতে পারি, the country that produce great messenger of truth, যে দেশ সত্যের মেসেঞ্জার, সত্যের দূত তৈরি করতে পারে, knows how greatly to receive them, এবং সে এটাও জানে যে সেগুলোকে কিভাবে গ্রহণ করতে হয়, তাদেরকে কিভাবে যথাযথ সম্মান দিতে হয়, সে কান্ট্রিটা জানে। আশা করি আর তোর বোঝা গেছে। আচ্ছা ফ্রেন্ডস, তোমার যদি কেউ কোনো একটা লাইন কোনো ভিডিওর বুঝতে অসুবিধা হলে তাহলে প্লিজ কমেন্ট করো, কমেন্টের জন্য ওয়েট করি, কিন্তু নিজের লোক ছাড়া আমার বাইরে কেউ কমেন্টই করে না, আমার সবাই নিজের অবশ্য সরি। ঠিক আছে, এমসিকিউতে চলে আসি এবার আমরা। ফার্স্ট এমসিকিউ থেকে স্টার্ট করা যাক। যে হোয়াট কাইন্ড অফ পার্সন ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড ইমিডিয়েটলি? অপশন বলতে লাগবে? আমার তো মনে হয় না। অপশন বি, আ রেয়ার পার্সোনালিটি হবে আনসার। According to the passage, why does the voice of truth sound discordant? Because people ignore music? না, because people have allowed their inner instrument to slacken. ঢিলে করে রেখেছে সুরের তারগুলো সেজন্য। How did the country treat রামমোহন রয় initially? প্রথমে দিয়ে কিভাবে ট্রিট করতো? With great respect? না, he was rudely rejected. একদম। What did রামমোহন refuse to be reminded of? বলছে his childhood, option A. His religion, B. The responsibility of India's great inheritance, অপশন সি এটাই হবে। যারা ফার্স্টের দিকে দেখছো তারা তো বুঝতেই পারছো, খুব একটা কঠিন কিন্তু নয়। What does the phrase change of season symbolize the passage? বলছে এখানটা চেঞ্জ অফ সিজন মানে এটা কি? ওয়েদার চেঞ্জ, এগ্রিকালচারাল চেঞ্জ, না চেঞ্জ ইন কালচার আর ন্যাশনাল অ্যাওয়েকিং, না মাইগ্রেশন, আর চেঞ্জ ইন কালচার আর ন্যাশনাল অ্যাওয়েকিং। What kind of life did Rammohan live? Joyful and full of friends, lonely but meaningful. Why Rammohan's arrival described as unwelcome? Unwelcome কেন? When he belonged to another country, people were not ready for his ideas. এটাই হবে। He was disrespectful to others. He came during war. The people were not ready for his ideas. What did Rammohan Roy brings as a gift to his people? Wealth and power, mind that understand east and west. তারপর what does the word homage means in the context of the passage? Criticism, financial help, respect and gratitude, and independence. Friends, homage কথাটার মানে হচ্ছে respect and gratitude. What is the main idea of the passage? পুরো প্যাসেজটা কি বোঝাতে চেয়েছে? বলছে রামমোহন রয় was a religious preacher. না, India ignored his heroes. রামমোহন রয় was a visionary who introduced modern thinking. এটাই হবে, আর কিছু দেখবো না। What does the passage say about Raja Rammohan's relationship with his country? তাহলে he ignored it completely. না, he came to destroy old customs. He represented the spirit and mission of the land. He represented the spirit and mission of the land. Option C. সব C হচ্ছে। Who were referred to as comrades of Rammohan Roy? তাহলে অপশন দেখবো না। The Nobel Truth Seekers. What does the term obscure age of narrow provincialism refer to? A time of political freedom, a time of widespread knowledge, a time of ignorance and narrow-minded thinking, a time of great inventions. That is option C. What is meant by the phrase the confluences of culture? A single culture controlling all, the separation of Indian and Western cultures, the mixing and meeting of various culture, and a Western culture dominating all others. Option C, the mixing and meeting of various cultures. তিনি সব কালচারে যেতেন, মানে আমার মনটা উন্মুক্ত যে ছিল। What is the attitude of the author toward Rammohan Roy? Critical, neutral, একদমই না, disrespectful না, admiring আমার মনে হচ্ছে, তোমাদের কি বলে? Why does the author say we must not fail to offer Rammohan our best recognition? Because he was very wealthy, because he was a king, because he
brought truth and light to a dark age because he wanted fame. Option C, বেশিরভাগ C হচ্ছে তাই না? What does the word alien in the passage suggest about how Ram Mohan was once viewed? Option লাগবে as a foreigner or outsider. তাই তো? As a family member তো নয়, as a hero, as a king তো হবেই না, তো অপশন বাঁচলো। তারপর according to the author, how can we truly honor Ram Mohan Roy? By building statue, by memorizing his speeches, by understanding his message and showing gratitude. Option C. Next, what is the meaning of phrase shelling great epochs of civilization? Destroying cultures, starting wars, creating great ages of civilization. আর দেখো না। Why is Ram Mohan's vision considered modern? Because he was Western tools, because he focused only on religion, because he believed in progress, unity and reason, because he had power, because he believed in progress, unity and reasons. ঠিক আছে ফ্রেন্ডস, আশা করি সেকেন্ড সেমে সবকটা যে টেক্সট গুলো ছিল, যে পোয়েম গুলো ছিল তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, ভালো করে পরীক্ষা দাও, বেস্ট অফ লাক অল, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং অলসো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।